দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের অর্থাৎ আম, অভিব্যক্তি এবং অভিযোজন অধ্যায়ের সেকেন্ড ক্লাস। এর আগের দিন আমরা আলোচনা করেছি, অভিব্যক্তি এবং অভিযোজন সম্পর্কে ধারণা দিয়েছি। তো আজকে আমরা শিখব বা জানবো সেই অভিব্যক্তি এবং অভিযোজন সংক্রান্ত যে বিগ ব্যাং থিওরি, হট ডাইলুট স্যুপ এবং অভিব্যক্তির যে মুখ্য ঘটনা সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তো এই যে অভিব্যক্তি, এর আগের দিন আমরা বলেছিলাম যে অভিব্যক্তি ইংরেজি টার্ম হচ্ছে ইভ্যালুয়েশন, ইংরেজিতে বলা হয় ইভ্যালুয়েশন, আর অভিযোজনকে বলা হয় অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন, TATION। তো অভিযোজন হচ্ছে অ্যাডাপ্টেশন আর অভিব্যক্তি হচ্ছে ইভ্যালুয়েশন। তো এই যে ইভ্যালুয়েশন বা অভিব্যক্তি, এই ইভ্যালুয়েশন কথাটা এসছে ল্যাটিন ওয়ার্ড ইভলভেরির থেকে। ইভ্যালুয়েশন শব্দটি এসছে, যার অর্থ হচ্ছে আনফোল্ড। এটা হচ্ছে যাকে আমরা বাংলায় বলি উন্মোচন। কি বলি? উন্মোচন। এই যে ইভলভেরি, সেটা হচ্ছে ল্যাটিন শব্দ, সেই ইভলভেরি থেকে ইভ্যালুয়েশন শব্দটি এসছে, যার বাংলা অর্থ হচ্ছে ক্রমবিকাশ। তো এর আগের দিনেই বলেছিলাম যে অভিব্যক্তিটা কি। অভিব্যক্তি হচ্ছে যে সরলতম প্রক্রিয়ায়, মানে অভিব্যক্তি হচ্ছে যে প্রক্রিয়া একটা সরলতম জীব থেকে একটা জটিলতর জীবে মানে পরিণত হওয়ার ঘটনাকে আমরা বলবো অভিব্যক্তি। আর অ্যাডাপ্টেশন হচ্ছে জীবের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে মানিয়ে নিয়ে চলা হচ্ছে অভিযোজন। ঠিক আছে? তো এই যে এবারে আমরা আলোচনা করব এই অভিব্যক্তি সংক্রান্ত যে বিগ ব্যাং থিওরি রয়েছে সেটা সম্পর্কে। তো তার আগে বলে নিচ্ছি, এই যে ইভ্যালুয়েশন, এটা বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার, হার্বার্ট স্পেন্সার প্রথম ব্যবহার করেন ইভ্যালুয়েশন শব্দটি। তাহলে কোন বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার ইভ্যালুয়েশন শব্দটি প্রথম ব্যবহার করেন। এরপরে আমরা জানবো যে বিগ ব্যাং থিওরি, একে একে জানবো হট ডাইলুট স্যুপ, তারপরে আমরা জানবো অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলো। তো এই যে বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরিটা কি সেটা এবার আমরা জানবো। বিগ ব্যাং থিওরি। তো এই যে পৃথিবী, আমাদের পৃথিবী বয়স প্রায় আমরা বলতে পারি যে 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। এই যে পৃথিবী সৃষ্টির ঘটনা, কি করে পৃথিবী সৃষ্টি হলো, সেই ঘটনা হচ্ছে বিগ ব্যাং থিওরি। তো বিগ ব্যাং থিওরিতে আমরা ব্যাখ্যা করব। এই যে বিগ ব্যাং থিওরি এর জনক বা ফাদার অফ, যদি আমরা বিগ ব্যাং থিওরি বলি, ফাদার অফ বিগ ব্যাং থিওরি আমরা যদি বলি, তাহলে আমরা কাকে বলবো? ফাদার অফ বিগ ব্যাং থিওরি বলবো আমরা জর্জেস লামাইটকে আমরা ফাদার অফ বিগ ব্যাং থিওরি বলবো। তো হু ইজ দ্য ফাদার অফ বিগ ব্যাং থিওরি? জর্জেস লামাইট ইজ দ্য ফাদার অফ বিগ ব্যাং থিওরি। তো এই যে বিগ ব্যাং থিওরিতে কি বলছেন জর্জেস লামাইট বা লিমিট, বিগ ব্যাং থিওরিতে কি বলছেন যে কোনো একটা বিগ ব্যাং থিওরি হচ্ছে কোনো একটা মহাজাগতিক শক্তির প্রভাবে একটা, যে মহাজাগতিক শক্তির একটা বিস্ফোরণ, সেই বিস্ফোরণ, যে বিস্ফোরণে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছিল। কোথার থেকে? সূর্যর থেকে। এই যে সূর্যর থেকে ছিটকে গিয়ে বিভিন্ন গ্যালাক্সি তৈরি হয়েছে, এই গ্যালাক্সির মধ্যে আমাদের পৃথিবী হচ্ছে একটা। তো এই যে পৃথিবী, যেহেতু সূর্য উত্তপ্ত জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, তো আমাদের পৃথিবী যেহেতু সূর্যর থেকে ছিটকে গিয়ে আমাদের গ্রহরূপে পৃথিবীর সৃষ্টি হয়েছে, তাহলে পৃথিবী প্রথম অবস্থায় কি ছিল? উত্তপ্ত এবং গ্যাসীয় পিণ্ড। তো এই যে পৃথিবী সূর্যের চারিদিকে
গ্রহ হিসাবে যখন ঘুরতেছিল বা এইভাবে ঘুরতে ঘুরতে গ্রহ হিসাবে ঘুরতে ঘুরতে সেই উত্তপ্ত এবং জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডটি ধীরে ধীরে শীতল হয় এবং সেখানেই মানে এই যে সূর্যের চারিদিকে পৃথিবী আবর্তন করতেছিল বা এখনো করছে, সেই ধীরে ধীরে পৃথিবীতে আমরা দেখব প্রথম অবস্থায় মুক্ত অক্সিজেন ছিল না, যে মুক্ত অক্সিজেন না থাকলে তাহলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকবে না। তো ধীরে 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 সেখানে মুক্ত অবস্থায় অক্সিজেনকে পাওয়া গেল এবং প্রাণের সঞ্চার হলো আজকের আমাদের এই পৃথিবী। তো এটাই হচ্ছে বিগ ব্যাং থিওরি, যার জনক বলা হয় গর্জেস বা জর্জেস, বা তোমরা গর্জেস বলতে পারো বা জর্জেস বলতে পারো, ল্যামাইটের। ক্লিয়ার? এরপরে আমরা আলোচনা করব হট ডাইলুট স্যুপ। এই যে হট ডাইলুট স্যুপটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে হট ডাইলুট স্যুপ, অর্থাৎ যাকে বাংলায় আমরা বলে থাকি তপ্ত লঘু স্যুপ, এই হট ডাইলুট স্যুপকে কি বলে থাকি? তপ্ত লঘু স্যুপ। হট ডাইলিউট স্যুপ, এটা হচ্ছে তপ্ত লঘু স্যুপ বা উত্তপ্ত লঘু স্যুপ, বা হচ্ছে তোমার গরম তরল স্যুপ। আমরা গরম তরল স্যুপ যা, হট ডাইলুট স্যুপটা। তাহলে এই যে হট ডাইলুট স্যুপটা কি সেটা সম্পর্কে জানবো। তো এই যে হট ডাইলুট স্যুপ বা গরম তরল স্যুপ হচ্ছে, পৃথিবী যখন সৃষ্টি হলো তখন কিন্তু পৃথিবীতে কোনো জৈব পদার্থ ছিল না। ছিল কি? না, ছিল না। এই যে পৃথিবী যে সৃষ্টি হলো তখন পৃথিবীর সৃষ্টিকালীন সেখানে কোনো জৈব পদার্থ ছিল না। কি ছিল? অজৈব পদার্থ ছিল। অজৈব পদার্থ ছিল। এই যে অজৈব পদার্থ বা অজৈব বস্তু থেকে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে, এই অজৈব বস্তুগুলো বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে জৈব বস্তুতে পরিণত হলো, জৈব বস্তু বা জৈব পদার্থে পরিণত হলো। এই জৈব বস্তু বা জৈব পদার্থ পরিণত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো? কেমোজেনি। কি বলবো? কেমোজেনি। তাহলে এই যে হট ডাইলুট স্যুপ জানতে গেলে আমাদের কেমোজেনি আগে জানতে হবে। কেননা পৃথিবী সৃষ্টির সময় কি ছিল? অজৈব পদার্থ। সেই অজৈব পদার্থগুলো বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জৈব পদার্থে পরিণত হয়, যেটাকে আমরা কেমোজেনি বলে চিনি বা জানি। এই যে কেমোজেনি বা বিবর্তন বা রাসায়নিক বিবর্তনবাদ, এই কেমোজেনির ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী ওপারিন। বিজ্ঞানী ওপারিন কত সালে? 1920 সালে, 1920 সালে এই যে কেমোজেনি সংক্রান্ত যে মতবাদ বা ধারণা বিজ্ঞানী ওপারিন দিয়েছিলেন। এরপরে আমরা জানবো যে হট ডাইলুট স্যুপটা কি। হট ডাইলুট স্যুপ হচ্ছে এই যে কেমোজেনির পরবর্তী স্টেপে আমরা দেখতে পাবো সেখানে অ্যামাইনো অ্যাসিড, তারপর হচ্ছে শর্করা, ফ্যাটি অ্যাসিড, এগুলো প্রথম সমুদ্রের জলে উত্তপ্ত অবস্থায় পাওয়া যায়। কোনগুলোকে? এই যে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, শর্করা, এদেরকে সমুদ্রের জলে প্রথম উত্তপ্ত অবস্থায় পাওয়া যায়। এই উত্তপ্ত অবস্থায় পাওয়া যায় জন্য একে হট ডাইলুট স্যুপ বলা হয় বা গরম তরল স্যুপ বা তপ্ত লঘু স্যুপ বলা হয়। এটা সমুদ্রের জলে প্রথম লক্ষ্য করা গেছে। তো এইখানেই ধীরে 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 প্রাণের স্পন্দন ঘটেছিল। যদি তোমাদের পরীক্ষায় আসে পৃথিবীতে প্রথম প্রাণের স্পন্দন কোথায় হয়েছিল, তাহলে সমুদ্রের জলে। ক্লিয়ার? এরপরে আমরা আলোচনা করব এই যে এই কেমোজেনি যে বিষয়টা আছে, এই কেমোজেনি নামকরণ করেছিলেন 1920 ওপারিন। কিন্তু এই যে হট ডাইলুট স্যুপ, এটা নামকরণ করেন বিজ্ঞানী হ্যালডেন। বিজ্ঞানী হ্যালডেন। গরম তরল স্যুপ হচ্ছে হ্যালডেন, ঠিক আছে, বা হট ডাইলুট স্যুপ নামকরণ করেন বিজ্ঞানী হ্যালডেন। এই যে বিজ্ঞানী ওপারিনের পরবর্তীতে ঠিক তিনি, অর্থাৎ বিজ্ঞানী হ্যালডেন, তিনি ওপারিনের মতবাদকে সমর্থন করে এই হট ডাইলুট স্যুপের কথা বলেছিলেন তিনি। ঠিক আছে, চলো আমরা নেক্সট স্টেপে যাই। তো অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলো এবার আমরা আলোচনা করব।
অভিব্যক্তির মুখ্য ঘটনা। এই যে পৃথিবী যে সৃষ্টি হলো, তখন তো মুক্ত অক্সিজেন ছিল না। তাহলে কি করে ধীরে ধীরে পৃথিবীতে প্রাণের স্পন্দন ঘটলো, আর অথবা এককোষী জীব থেকে কি করে বহুকোষী জীবের সৃষ্টি হলো, সেটা আমরা এই অভিব্যক্তির মুখ্য ঘটনায় জানবো। আমরা যদি লক্ষ্য করি যে অভিব্যক্তির মুখ্য ঘটনা হিসেবে যদি আমরা স্টার্ট করতে চাই, কিভাবে বলবো, তো আমরা এটা মনে রাখবো যে পৃথিবী সৃষ্টির সময় কোন কোন গ্যাসগুলি ছিল, সেই গ্যাসগুলো লিখে ফেলবো আগে। পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসগুলো ছিল সেটা হচ্ছে কার্বন ছিল, হাইড্রোজেন ছিল আর নাইট্রোজেন ছিল। সেখানে কিন্তু কোনো অক্সিজেন ছিল না, মুক্ত অক্সিজেন ছিলই না। এটা তোমাদের বারবার পরীক্ষায় এসছে যে পৃথিবীতে বা পৃথিবী সৃষ্টির সময় কোন গ্যাসের অস্তিত্ব ছিল না, সেটা হচ্ছে তোমার অক্সিজেন গ্যাসের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে কোন কোন গ্যাসের অস্তিত্ব ছিল? কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। এখান থেকে কোন কোন গ্যাস সৃষ্টি হলো? সবার প্রথমে তৈরি হলো মিথেন, তারপর হচ্ছে H2O। এই H2O যে রয়েছে সেটা কিন্তু, H2O বলতে কি জল, এই H2O কে কিন্তু বাষ্পীভূত আকারে মানে বাষ্প আকারে পাওয়া গিয়েছিল, কিন্তু সেটা তরল আকারে পাওয়া যায়নি। এই জলকে বাষ্পের আকারে পাওয়া গেছে, কিন্তু তরল আকারে পাওয়া যায়নি। আর কি পেয়েছিলাম? NH3। সেই সময়টা কি কি উৎপন্ন হলো? তাহলে একটা হচ্ছে সেখান থেকে তৈরি হলো, অর্থাৎ CHN, এখান থেকে মিথেন, আর H2O, আর একটা হচ্ছে অ্যামোনিয়া তৈরি হলো। তারপরে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড, তারপরে হচ্ছে শর্করা, তারপরে ফ্যাটি অ্যাসিড ইত্যাদি তৈরি হলো। তাহলে আমরা এটাকে ফার্স্ট স্টেপ বলবো, এটাকে সেকেন্ড স্টেপ, এটাকে থার্ড স্টেপ বলবো। ফোর্থ স্টেপে কি হলো? এই যে অ্যামাইনো অ্যাসিড, শর্করা, ফ্যাটি অ্যাসিড, সেখান থেকে কি তৈরি হবে? নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড থেকে, এই নিউক্লিক অ্যাসিডকে আমরা Na দ্বারা প্রকাশ করি। এই নিউক্লিক অ্যাসিড, তাহলে ফোর্থ নাম্বার স্টেপ এটা। ফিফথ নাম্বার স্টেপে আমরা দেখব, এই যে ফিফথ নাম্বার স্টেপে আমরা দেখব যে নিউক্লিক অ্যাসিডের পর তৈরি হবে নিউক্লিয় প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হবে নিউক্লিয় প্রোটিন, এটা হচ্ছে ফিফথ নাম্বার স্টেপ। তাহলে সিক্স নাম্বার স্টেপ কি হবে? এই নিউক্লিয় প্রোটিন থেকে প্রোটোভাইরাস সৃষ্টি হয়েছে। সেভেন নাম্বার পজিশনে আমরা দেখব প্রোটোভাইরাস থেকে ভাইরাস সৃষ্টি হয়েছে। তো এই যে ভাইরাস, সেভেন নাম্বার পজিশন, তো আমরা এই ভাইরাসকে মনে রাখবে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে বলা হয়। কেননা কখনো কখনো ভাইরাস জীবের মধ্যে যদি প্রবেশ করে তাহলে জীবের আচরণ করবে, আর যদি জড়বস্তুর মধ্যে ভাইরাস থাকে তাহলে জড়বস্তুর আচরণ করবে। তো এই জন্য ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়। এই ভাইরাস থেকে 8 নাম্বার পর্যায়ে কি ঘটবে? ভাইরাস থেকে এরপরে ব্যাকটেরিয়া তৈরি হবে। এই ব্যাকটেরিয়া আবার 9 নাম্বার পজিশনে গিয়ে দুটো ভাগে ভাগ হবে। একটা হচ্ছে তোমার ক্লোরোফিল যুক্ত, আর একটা হচ্ছে ক্লোরোফিল বিহীন। তো এই যে ক্লোরোফিল যুক্ত, এরা হচ্ছে এককোষী উদ্ভিদ, আর ক্লোরোফিল বিহীন হচ্ছে এককোষী প্রাণী। তো এইভাবে এই এককোষীর থেকে পরবর্তীতে বহুকোষী উদ্ভিদ তৈরি হবে, আর ক্লোরোফিল বিহীনের এককোষী প্রাণীর থেকে বহুকোষী প্রাণীর সৃষ্টি হবে। তাহলে এটাই তোমাদের অভিব্যক্তির মুখ্য ঘটনা।
তো তোমরা যদি বই থেকে পড়ে নিতে চাও তাহলে একটু হয়তো তোমাদের অসুবিধা হবে, কারণ বইয়ে হয়তো একটু কঠিন করে দেওয়া আছে। তো তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। তো আবারও বলছি, ফার্স্ট স্টেপে আমরা দেখলাম যে পৃথিবী সৃষ্টির সময় কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন ছিল, সেখান থেকে মিথেন, তারপরে H2O, তারপরে অ্যামোনিয়া তৈরি হলো। তারপর থার্ড স্টেপে দেখবো আমরা অ্যামাইনো অ্যাসিড, শর্করা, ফ্যাটি অ্যাসিড তৈরি হলো। তারপর ফোর্থ স্টেপ তাহলে নিউক্লিক অ্যাসিড, যেটাকে Na দ্বারা প্রকাশ করা হয়। ফিফথ স্টেপে হচ্ছে নিউক্লিয় প্রোটিন, সেখান থেকে সিক্স স্টেপে হচ্ছে প্রোটোভাইরাস, প্রোটোভাইরাস থেকে ভাইরাস। তারপরে 8 নাম্বার হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া দু ধরনের হয়, ক্লোরোফিল যুক্ত, একটা ক্লোরোফিল বিহীন হয়। ক্লোরোফিল যুক্ত হচ্ছে এককোষী উদ্ভিদ, ক্লোরোফিল বিহীন হচ্ছে এককোষী প্রাণী। তো এককোষী উদ্ভিদ থেকে পরবর্তীতে বহুকোষী উদ্ভিদ, এবং এককোষী প্রাণীতে পরবর্তীতে বহুকোষী প্রাণীর সৃষ্টি হলো। এই যে তোমরা মনে রাখবে, 1 নাম্বার স্টেপ থেকে 6 নাম্বার স্টেপ, সরি 5th নাম্বার স্টেপ, 1 থেকে হচ্ছে 5th নাম্বার স্টেপ, এটাকে আমরা রাসায়নিক বিবর্তনবাদ বলি। রাসায়নিক বিবর্তন বলি, ঠিক আছে? কি বলবো? রাসায়নিক বিবর্তন, অর্থাৎ এই যে রাসায়নিক পদার্থগুলো কিভাবে বিবর্তিত হয়ে আসছে। তাহলে 1 থেকে 5 নাম্বার অর্থাৎ নিউক্লিয় প্রোটিন পর্যন্ত এটা হচ্ছে রাসায়নিক বিবর্তন। ক্লিয়ার? তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস এই পর্যন্ত। এরপরে নেক্সট ভিডিও নিয়ে আসবো মিলার এবং উড যে পরীক্ষা করেছিলেন, সে ওই ব্যক্তি সংক্রান্ত যে পরীক্ষা করেছিলেন সেটাকে নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করে রাখো, এবং এই চ্যানেলের যে প্রতিনিয়ত এই ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো করো। আশা করি তোমাদের যথেষ্ট উপকারে আসবে। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।